দিন দিন ঢাকা শহর একটা নরকে পরিণত হচ্ছে। নিষ্পাপ শিশুগুলো হচ্ছে এই নরকের প্রধান শিকার। রামিসা কাণ্ডে পুলিশের তড়িৎ অ্যাকশন এবং দ্রুত সময়ে অপরাধীকে গ্রেফতারের বিষয়টা ভালো লেগেছিল। একাধিক পত্রিকার খবর মতে রামিসার হত্যাকারী পুলিশের কাছে পুরো ঘটনার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। শিশু রামিসার সাথে কি কি হয়েছে সবকিছু স্বীকার করেছে সে। রামিসার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে আসামি সোহেলের ঘরে। নিজেকে বাঁচাতে সে পালিয়েও গিয়েছিল। তার মানে সোহেল যে অপরাধী সেটা 95% প্রমাণিত। বাকি ফর্মালিটি শেষ করতে আর কতক্ষণ লাগবে? একদিন, 2 দিন বা সর্বোচ্চ 3 দিন, এর বেশি কি লাগবে? এখন এই খবরটা একটু ভালো করে দেখেন। অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তির পরেও এই ঘটনার তদন্তের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। যেখানে অপরাধী স্বীকার করেছে যে সে কি করেছে, এরপরেও এই ঘটনার তদন্তের জন্য 1 সপ্তাহ সময় লাগবে। কেন? রাষ্ট্র কি চায় না যে দ্রুত একটা দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করে রাষ্ট্র থেকে এই অপরাধ দূরে সরিয়ে রাখতে? যদি চায় তাহলে এখানে 1 সপ্তাহ সময় লাগার কারণটা কি? অনেকে বলবেন যে এখানে বহু প্রসেস আছে। গুলি মারেন আপনার প্রসেসকে। এই প্রসেস করেই দেশটা নরক হয়ে গেছে। প্রতি মাসে ধর্ষণের সংখ্যা আগের মাসের তুলনায় বাড়তেছে। পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে এইটা মহামারী লেভেলে চলে গেছে। সেই মহামারী অবস্থার মধ্যে একটা 95% সলভ কেসে 1 সপ্তাহ সময় লাগবে তদন্ত করতে। এরপর তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে মামলা শুরু হবে, আসামির পক্ষে উকিল দাঁড়াবে, এইটা সেইটা আরো কত কি। এই চুলের জিনিস করে তো কিচ্ছু সমাধান করতে পারেন না আপনারা। এখানে প্রসেস দেখাতে আসবেন না। খেয়াল করে দেখেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু ঈদের বন্ধ শুরু হয়ে যাবে। মানুষ কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। নতুন কোনো ইস্যু আসবে, এই ইস্যুটা চাপা পড়ে যাবে। রামিসার বাবা এমনি বলে নাই যে আমি বিচার চাই না, কারণ আপনার বিচার করতে পারবেন না। আর এত সব দীর্ঘসূত্রিতার পর ওইদিকে ধর্ষকের বিচার যদি হয়ও, সেটা তখন আর আলোচনায় থাকবে না। আলোচনা থেকে হারিয়ে যাওয়ার কারণে শাস্তির দৃষ্টান্ত মানুষের কাছে পৌঁছাবেই না। ফলে পটেনশিয়াল রেপিস্টদের মনের মধ্যে ভয়টাও ঢুকবে না। কিছুদিন পর আবার আরেকটা নতুন ঘটনা ঘটবে। যেখানে একটা অপরাধ ঘটলে সেটার আলোচনা থাকতেই যদি সেই অপরাধীর পরিণতি মানুষের সামনে উপস্থাপন করা যায়, তবেই না সেই অপরাধ করতে গিয়ে মানুষ ভয় পাবে। আর আমাদের রাষ্ট্রযন্ত্রই সেই ভয় তৈরির পথে প্রধান বাধা। 2018 সালে নোয়াখালী সেই গৃহবধূ ধর্ষণের কথা মনে আছে না? সেটা নিয়ে কিন্তু তখন ব্যাপক আলোচনা হয়েছিল। কিন্তু সেই মামলার রায় কবে হয়েছে জানেন? 2024 সালে এসে, মানে 6 বছর পর। আর এতদিনে কি সেই ঘটনা মানুষের মনে আছে? নাই। আর এই ধরনের দীর্ঘ সময় পরে গিয়ে শাস্তি দিলে সেইটা মানুষের মনের মধ্যে ভয় তৈরি করতে পারে না। আইনের কাজ কি? শাস্তির ভয় দেখিয়ে মানুষকে লাইনে আনা। শাস্তি হচ্ছে না, আর হলেও সেটা এমন সময় গিয়ে হচ্ছে মানুষ যখন কিছু জানছেই না, তাহলে ভয় পাবে কিভাবে? দেখেন, ঢাকায় ট্রাফিক সিগন্যাল আগে কেউই মানতো না। পুলিশকে 2 হাত তুলে দাঁড়িয়ে যানবাহন থামাইতে হতো। কিন্তু লাস্ট কিছুদিন যাবত সিগন্যাল না মানলে সাথে তার নামে অটোমেটিক মামলা দেওয়া শুরু হয়ে গেছে। আর এইসব দেখে এখন ইনস্ট্যান্ট শাস্তির ভয়ে গাড়ির চালকরা কিন্তু সিগন্যাল মানতে শুরু করেছে। পুলিশকে আর 2 হাত তুলে গাড়ি থামায় রাখতে হচ্ছে না, এমন দৃষ্টান্তটাই দরকার। যাই হোক, এবার কিছু ভয়াবহ চিত্র দেখেন। 2018 সালে ধর্ষণের ঘটনা ছিল 732টি। 2019 সালে 1 বছরেই সেটা বেড়ে হয় 1413টি, মানে প্রায় দ্বিগুণ। 2020 সালে গিয়ে সেটা হয়ে যায় 1627টি, আর 2022 সালে 4360টি, এবং 2025 সালে সেটা 7068টির ঘরে চলে যায়। আর 2026 সালে যেভাবে শুরু হয়েছে তা 25 সালের ঘটনাকে ছাড়িয়ে যাবে খুব দ্রুতই। মানে 7 বছরের মধ্যে ধর্ষণের সংখ্যা বেড়েছে প্রায় 10 গুণের মতো। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই সংখ্যা শুধু নথিভুক্ত ঘটনার সংখ্যা। আইন এবং সালিশ কেন্দ্র বলতেছে বাস্তবে ধর্ষণের শিকার নারীদের খুব কম অংশই থানায় যান। বেশিরভাগ মামলা হয় না, কারণ লজ্জা, সামাজিক ভয়, পরিবারের চাপ, আর পুলিশের কাছে গেলে সহযোগিতা না পাওয়ার অভিজ্ঞতা। তাহলে হিসাব করে দেখেন প্রকৃত সংখ্যাটা আসলে কত? সেটা কিন্তু অনেক বেশি। আর এরপরেও যেটুকু নথিভুক্ত হচ্ছে সেটাও খুবই ভয়ঙ্কর। এখন এই সংখ্যাগত বৃদ্ধির পেছনে মূল কারণগুলো আসলে কি? একটা কারণ তো আসলে এটাই যে অপরাধের বিচার না হওয়া। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সমাজ, পরিবেশ, সংস্কৃতি একটা বিশাল সংখ্যক মানুষের মনের মধ্যে রেপিস্ট হয়ে ওঠার সাইকোলজি তৈরি করে দিচ্ছে। কিভাবে? জাস্ট কয়েক লাইন একটু ব্যাখ্যা করছি, বাকিটা একাই বুঝে যাবেন। দেখেন, আমাদের নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মডেলিং ইত্যাদি সব জায়গায় নারীদেরকে দেখানো হয় পণ্য হিসেবে। সমাজের প্রতিটি স্তরে এইটা এমন ভাবে দেখানো হচ্ছে যা নারীদের প্রতি একটা বড় সংখ্যক পুরুষের নেতিবাচক ধারণা তৈরি করে দিচ্ছে। এখন অনেকে আমাকে বলতে পারেন এইটা তো পুরুষদের সমস্যা, আমি মেনে নিচ্ছি। কিন্তু যদি পিচ্ছি একটা ছেলে পর্দায় নারীদের সাথে ভিন্ন রকম আচরণের চিত্র বারবার দেখতে থাকে, তবে তার মনোজগতে পরিবর্তন আসবে কিনা?
আসবে। তাহলে সে তো পুরুষ হয়ে ওঠার আগে থেকেই ভুল মেসেজ পেয়ে বড় হতে শুরু করলো। সে যখন অপরাধ করবে তার দোষ কি শুধুই তার উপরে দেবেন? আমি পুরো সমাজের উপরে সেই দোষ চাপাতে চাই। আমাদের সিনেমাগুলোতে বারবার কিছু কমন চিত্র দেখানো হয়। সিনেমায় নায়িকাকে একা পেলে জোর করে তাকে তুলে নিয়ে যেতে চায় ভিলেন। কোনো জঙ্গলে কোনো মেয়েকে একা পেলে সেখানে তাকে আটকে ফেলতে চায় একদল মানুষ। আবার গরিব ঘরের মেয়ের প্রতি লোভ, তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া, এইসব বারবার দেখানো হয়, যার ফলে জনমনে আলাদা করে একটা উদ্রেক সৃষ্টি হয় যে শক্তি খাটিয়ে, প্রভাব দেখিয়ে বা জোর করে কাউকে কাছে পাওয়াটা আসলে হয়তো বিশাল কিছু, এখানে হয়তো আলাদা উপভোগের কোনো বিষয় আছে। আর সাম্প্রতিক সময়ের সিনেমাগুলোতে জনপ্রিয় হিরোদেরকে দিয়েই এমন নেতিবাচক রোল প্লে করানো হয়। সাম্প্রতিক সময়ের দাগি সিনেমায় আফরান নিশু অন্যের স্ত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে, আর সেই মোমেন্টে সিনেমা হলে কি উল্লাস, চিৎকার চেঁচামেচি, এইটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। আর এসবের মাধ্যমে এই মেসেজটাই লাখ লাখ তরুণের মনে, বয়স্কের মনের মধ্যে যায় যে আলাদা করে তৃপ্তি পেতে হলে তাকে জোর করেই কিছু করতে হবে। আর এই মেসেজটা যত জায়গা থেকে যত বেশি করে একজন মানুষ পাবে, তার মস্তিষ্ক তত বেশি নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে সে হন্যে হয়ে শিকার খুঁজতে থাকবে এবং অঘটন ঘটিয়ে ফেলবে। হ্যাঁ, প্রকৃত শিক্ষিত মানুষজন এইসব ঘটনা থেকে ভিন্ন মেসেজ এবং ইনার মেসেজ গ্রহণ করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের মতো দেশে সেই প্রকৃত শিক্ষিত মানুষ আসলে কতজন? আমি বলছি না যে সব দোষ সমাজের, ব্যক্তির কোনো দোষ নাই, ব্যক্তির দোষটা এখানে মেইন, কিন্তু ব্যক্তি কেন অপরাধী হয়ে উঠলো এইটা সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বোঝানোর চেষ্টা করছি। আপনি সিনেমায় দেখান যে ভালো কাজ করো, ভালো কাজ করো, আর প্রত্যাশা করেন মানুষ সেই ভালো কাজ করা শিখবে। ঠিক একইভাবে আপনি সিনেমায় খুব রসালোভাবে ধর্ষণের ঘটনা দেখাচ্ছেন, খুব রসালোভাবে নারী উত্তপ্ত করা দেখাচ্ছেন, আর আশা করতেছেন এইসব মানুষ শিখবে না। কেন? মানুষ কি শুধু ভালোটাই শিখবে, খারাপটা শিখে না? গবেষণা বলছে খারাপ এবং নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আরো বেশি। আর এভাবেই বছরের পর বছর সমাজের এরকম নানান ঘটনা, নানান পরিবেশ বহু মানুষের মধ্যেই ধর্ষক সত্তা জাগিয়ে তোলে, যা ছিঁড়ে খেতে চায় রামিসাদের। এই নিকৃষ্ট ইচ্ছাটা বা ধর্ষক সত্তাকে কন্ট্রোল করতে দেশের কঠোর আইন প্রয়োজন, কিন্তু যখন দেখা যায় যে আমাদের দেশে আইনের কোনো প্রয়োগ নাই, এক একটি ঘটনা বছরের পর বছর ঝুলে থাকে, তখন একজন ধর্ষকের চিন্তায় সেটা আর বাধা হিসেবে কাজ করে না। আপনি একটু পত্রিকা ঘাটেন, মাগুরার আলোচিত ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের যত ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনোটারই কিন্তু বিচার হয় নাই। পরিস্থিতি এমন যে ধর্ষিতার পিতা বারবার বিচার চাইতে চাইতে এক পর্যায়ে লজ্জায় সেই বিচার চাওয়া বন্ধ করে দেয়, কারণ সবাই তখন তার দিকে ভিন্নভাবে তাকায় যে সে একজন ধর্ষিতার পিতা। ধর্ষণের বিচার চাইতে গিয়ে ভুক্তভোগীকে যেই রকম অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটাও তাকে বিচার চাইতে নিরুৎসাহিত করে। রাষ্ট্র নিজে থেকে তেজ দেখিয়ে বা আগ বাড়িয়ে বিচারগুলো সম্পন্ন করে না, আর এই গ্যাপটাই ধর্ষকের ভয় দূর করে দেয়। নির্ভয়ে সে নতুন ঘটনা ঘটাতে উৎসাহ পায়। আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন ধর্ষণ সমস্যার সমাধানে স্পেশাল ফোর্স থাকবে, যে কোনো ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যেই ধর্ষককে খুঁজে বের করে বিচার করে জনসম্মুখে সবার সামনে তাকে পিটিয়ে হত্যা করবে। এরকম দৃষ্টান্ত একটা বা দুইটা স্থাপন হয়ে গেলে বাকিরা এমনি টাইট হয়ে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশ আবার এমন একটা দেশ, এখানে দ্রুত বিচার কার্যকর করতে গেলে আবার দেখবেন যে কেস সলভ করার জন্য নির্দোষ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হচ্ছে। এটাও মাথায় রাখা দরকার। সরকারের সেই এফোর্টটাই লাগবে যাতে 48 ঘন্টার মধ্যে প্রকৃত দোষী বের হয়ে আসে। সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। একদিকে সেনা প্রত্যাহারের ঘোষণা, মাঠে নামলো বিজিবি। দেশ কি সত্যিই স্বাভাবিক? সেনা প্রধানের বক্তব্যের নেপথ্যের আসল বাস্তবতা কি? আমি গতকালকেও খুব ছোট্ট করে আরেক প্রসঙ্গের ভিডিওতে এ বিষয়ে কথা বলেছি যে সেনাপ্রধান মুখে বলছেন যে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যার কারণে দেশের মানুষের মনে প্রশ্ন আসছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিই পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সংকট দানা বাঁধছে? সেনাবাহিনী কি আসলেই ব্যারাকে ফিরে যাচ্ছে, নাকি দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে এই সংখ্যা আরো বহুগুণ বেড়ে যেতে পারে? সম্প্রতি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বড় বার্তা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখনো যেসব সেনা সদস্য মোতায়েন রয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যেই ব্যারাকে ফিরতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখানেই একটা মস্ত বড় কিন্তু রয়েছে। সেনাপ্রধান একই সাথে সাব জানিয়ে দিয়েছেন একই অনুষ্ঠানে ব্যারাকে ফেরার আশা থাকলেও তারপরও দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে কিছু কাজ করে যেতেই হবে। অর্থাৎ সেনাবাহিনী মাঠ থেকে একেবারে চলে যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে সেনাবাহিনী মাঠে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে যাবে।
এখন প্রশ্ন হচ্ছে সেনাপ্রধানের এই বক্তব্যের আসল বাস্তবতা কি? একদিকে সেনা প্রত্যাহারের আশা, অন্যদিকে ঠিক একই দিনে রাজধানীতে বিজিবি মোতায়েন। দেশ কি আসলেই স্বাভাবিকের দিকে যাচ্ছে, নাকি বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে? গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সেখানেই তিনি দেশের চলমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অত্যন্ত খোলামেলা ও তাৎপর্যপূর্ণ কথা বলেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ডিপ্লয়েড আছি, অর্থাৎ সেনাবাহিনী এখনো মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। এই ডিপ্লয়মেন্ট কিন্তু আজকের বা কালকের নয়। সেনাপ্রধান নিজেই মনে করিয়ে দিয়েছেন যে 2024 সালের 20 জুলাই থেকে তারা এই কাজ করে যাচ্ছেন এবং এখন সেই দায়িত্ব পালন করছেন। ভাবুন একবার, 2024 সালের জুলাই মাস থেকে আজ 2026 সালের মে মাসও আমরা শেষ করতে যাচ্ছি, তখনও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ঢাকা সহ সারা দেশে সেনা সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অর্থাৎ প্রায় 2 বছর হতে যাচ্ছে। সেনাপ্রধান নির্দিষ্ট তথ্য দিয়ে জানিয়েছেন এখনো প্রায় 16 থেকে 17 হাজার সেনা সদস্য বাংলাদেশের 62টি জেলায় মোতায়েন আছেন। যদিও আগের তুলনায় অনেক সৈনিক উইথড্র বা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণ উইথড্র বা প্রত্যাহার করা সম্ভব হয়নি। আগে এটি ছিল 30 হাজারের মতো। তবে সেনাপ্রধান একটি ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। কিন্তু ব্যারাকে ফিরলেই কি সেনাবাহিনীর কাজ শেষ? না, এখানেই আসছে মূল টুইস্ট। সেনাপ্রধান অত্যন্ত বাস্তবসম্মতভাবে বলেছেন, ব্যারাকে ফেরার আশা থাকলেও দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে কিছু কাজ করে যেতেই হবে। সরকার যতক্ষণ পর্যন্ত চাইবে সেনাবাহিনী মাঠে থাকবে এবং বিভিন্ন কাজ করে যাবে। যেমন উদাহরণ হিসেবে তিনি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যেমন এখন ফিল্ড ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তার মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই যেমন জ্বালানি তেলের ডেপো বা এই জাতীয় স্পর্শকাতর জায়গাগুলোর সুরক্ষায় সেনাবাহিনী এখনো নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও প্রয়োজনে সরকারকে এরকম জরুরি সহায়তা দিয়ে যেতে হবে। পাশাপাশি সেনাপ্রধান সেনাবাহিনীর নিজস্ব কাঠামোগত দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের যে প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণগুলো করে যুদ্ধের জন্য প্রস্তুতি। আমাদের নিজস্ব যে পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। খুবই স্বাভাবিক কথা। এটি পেশাদার সেনাবাহিনীর মূল কাজই হলো ব্যারাকে থেকে কঠোর প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি নেওয়া। দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকলে নিয়মিত প্রশিক্ষণে কিছুটা হলেও তো প্রভাব পড়ে। তাই সেনাপ্রধান চান সেনাবাহিনী যেন দ্রুত তার নিজস্ব পদ্ধতিতে ফিরে যেতে পারে। সেনাপ্রধান যখন সেনাবাহিনী তুলে নেওয়ার কথা বলছেন, ঠিক তখনই আমাদের সামনে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, দেশের বাস্তব অবস্থা আসলে কি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ কি এখন পুরোপুরি সক্ষম? বাস্তবতা বলছে পুলিশ এখনো একা সব পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি সক্ষম নয়। আর এই অক্ষমতার স্পষ্ট উদাহরণ পাওয়া গেছে ঠিক সেদিনই যেদিন সেনাপ্রধান এই বক্তব্য দিচ্ছিলেন। হ্যাঁ, গতকাল বৃহস্পতিবারই যখন সেনাপ্রধান সেনা প্রত্যাহারের আশা প্রকাশ করছেন, ঠিক সেই দিনই দেশের রাজধানী এবং এর আশপাশের জেলাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য ঢাকা সহ আশপাশের এলাকায় এই বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর, বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা। এই এলাকাগুলোর নাম শুনলেই আপনারা বুঝতেই পারছেন
এগুলো কতটা যানজট প্রবণ এবং উৎসবের সময় কতটা ঝুঁকিপূর্ণ ও জনাকীর্ণ হয়ে ওঠে। বিজিবির সেই ফেসবুক পোস্টে আরো কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস বা তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের ঠিক 7 দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত অর্থাৎ মোট 10 দিন বিজিবি সদস্যরা এই বিশেষ দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করা। এর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও তীব্র যানজট প্রবণ এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিজিবি সদস্যরা সরাসরি সহায়তা করবেন। এখন যদি আমরা পুরো বিষয়টি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তবে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, দেশ এখনো পুরোপুরি স্বাভাবিক বা শান্ত নেই। ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শৃঙ্খলা ধরে রাখতে যদি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ঢাকার রাস্তায় নামাতে হয়, তবে ভেতরের পরিস্থিতি যে এখনো পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসেনি তা স্পষ্ট। বিজিবির কাজ এই ঢাকার আইন শৃঙ্খলা যানজট নিয়ন্ত্রণ করা নয়, সেনাবাহিনীর কাজ নয়, এটি পুলিশের কাজ। অর্থাৎ পুলিশ কিন্তু কাজে ফেরেনি। আপনি যারা ঢাকায় চলাফেরা করেন, ঢাকার রাস্তাঘাটে চলাফেরা করলেও বোঝেন যে ট্রাফিক পুলিশের অবস্থাটা কি। এই দেখছেন এক সময় আছে, এই দিনের বাকি সময় নেই, অর্থাৎ এইভাবেই চলছে কিন্তু পুলিশ। আর এসব কারণে আশঙ্কা করা হচ্ছে যে বর্তমানে যে 16-17 হাজার সেনা সদস্য মাঠে আছেন, পরিস্থিতি যদি কোনো কারণে সামান্যতম অবনতি ঘটে, তবে যে কোনো মুহূর্তে এই সংখ্যা 50,000-এ পরিণত হতে পারে। কারণ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা চলে না। একদিকে যেমন, ঠিক তেমনি দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ প্রশাসন, সেই প্রতিষ্ঠানগুলো যে ভেঙে ফেলানো হয়েছে সেই ভঙ্গুরই আছে। অর্থাৎ সেনাবাহিনীর হাতেই আছে, কিন্তু দেশের শৃঙ্খলা রক্ষার বলা যায় মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতেই আছে। তাহলে পুরো বিষয়টির সার সংক্ষেপ কি দাঁড়ালো? সেনাপ্রধান পেশাদারত্বের খাতিরে এবং সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যারাকে ফেরার আশা প্রকাশ করছেন, যা অত্যন্ত যৌক্তিক। এটাই তো হবার কথা। কিন্তু দেশের বাস্তব পরিস্থিতি এবং উৎসবের মৌসুমের চাপ সামলাতে এখনো পুলিশ একা যথেষ্ট নয়, যার কারণে বিজিবিকে মাঠে নামাতে হচ্ছে। আর সরকার যতদিন চাইবে, সেনাবাহিনীও পুরোপুরি মাঠ ছাড়ছে না। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একটি বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা শুধু আশা করতে পারি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সবাই মিলে দেশের মানুষকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেবে। দেখুন, পুলিশ নিয়ে নানা ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। দুদিন আগে মিরপুরে আক্রান্ত হয়েছে, গতকালকে চট্টগ্রামে এক ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ জনগণ দ্বারা অবরুদ্ধ হয়েছে। অর্থাৎ পুলিশের অবস্থাটা কিন্তু এমন, সেনাবাহিনী যতই মুখে বলুন না কেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। দেশ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আছে। আমরা প্রত্যাশা করেছিলাম, বা দেশের মানুষ প্রত্যাশা করেছিল, বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে এই যে অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ ইউনূসের যে একটা অবৈধ নির্বাচন, এই নির্বাচনের পরে দেশ শান্ত হবে। শান্ত হয়নি, কিছুই হয়নি, দেশের কোনো উন্নতি হয়নি। দেশের উন্নতি যদি হতো, আপনি এই যে গত 3 মাসে দেশে কোনো বিনিয়োগ হয়েছে? নির্বাচিত সরকারের 3 মাস আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কাজেই দেশ যে ভয়ঙ্কর সংকটে, আবার যে একটা যুদ্ধাঙ্গী পরিস্থিতির মধ্যে যে কোনো মুহূর্তে ঢুকে যাবে। আমি বললাম যে 16,000-17,000 সৈন্য, এটা 50,000-এ যে কোনো সময় রূপ লাভ করতে পারে। দেশ এই অবস্থায় আছে। দর্শক, তাহলে আপনি অনুমান করুন, বুঝুন যে দেশ কোথায় আছে। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, উত্তরণ ঘটতে হবে। কিভাবে ঘটতে হবে সেটাই এখন প্রশ্ন। জাগরণ হতে হবে, সোজা কথা। চরম একটা অনিশ্চয়তার দোলাচলে ঢুকে পড়েছে। আজ থেকে 2 বছর আগের বাংলাদেশের কথা বারবার সামনে আসছে, যে 2 বছর আগে কি আমরা এমনটা ছিলাম না। আমরা সেই বাংলাদেশ ফেরত চাই। ফেরত চাইতে হলে আমাদের কাজ করতে হবে, আমাদের জাগতে হবে, জাগরণ তৈরি করতে হবে। এছাড়া আমরা 2 বছর আগের বাংলাদেশ তো ফেরত পাবোই না, বরং তো আজকে যে অবনতি আছে, সামনে আরো অবনতিতে যাবে। আপনি কি অবনতি চান? যদি না চান, তাহলে জেগে উঠুন বাংলাদেশের মানুষ। এটাই বলবো, এছাড়া বলার কিছু নেই।
এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।